আসসালামু আলাইকুম। আনএক্সপেক্টেড ম্যারেজের শেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। চলো ড্রামাটা শুরু করা যাক। জিং যখন সাংসিং এর সাথে কথা বলছিল তখন সেখানে শিয়াও আসে জিং এর সাথে কথা বলার জন্য। সেও জিংকে বলে সে আর প্রিন্সেস রয়্যাল যখন একসাথে লাইব্রেরিতে বসেছিল তখন সে একটা জোকস পড়ে অনেক হাসছিল। সে এটা প্রিন্সেস রয়্যালকে দেখায়, তখন প্রিন্সেস রয়্যাল তেমন কোনো রিয়েকশন দেয় না। তবে সে শিয়াওকে পানি আনতে পাঠিয়ে নিজে জোকসটা পড়ে অনেক হাসতে থাকে। তখন সেও সেখানে চলে আসে আর তাকে এভাবে হাসতে দেখে ফেলে। এতে করে কি হয়েছে কে জানে, তবে প্রিন্সেস রয়্যাল তার উপর রেগে যায়। সেও জিংকে তার এমন আচরণ সম্পর্কে জিজ্ঞেস করলে জিং বলে প্রিন্সেস রয়্যালের ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য সে সবার সামনে হাসে না। সেও জিংয়ের কাছে তার রাগ ভাঙানোর জন্য সাহায্য চাইলে জিংও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সিনে দেখানো হয় জিং প্রিন্সেস রয়্যালকে নিয়ে একটা জায়গাতে ঘুরতে আসে। এখানে আসাটা তারা আগে থেকে পরিকল্পনা করছিল। সময়মতো জিং বাহানা করে সেখান থেকে চলে যায় আর সেও সেখানে এসে এমন ভাব করে যেন সে এখানে হঠাৎ করে এসেছে। প্রিন্সেস রয়্যাল তাকে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও সেও তাকে মানিয়ে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে তারা কিছুক্ষণ কথাবার্তা বলার পর যখন সেখান থেকে ফিরে আসতে যাবে তখন সেও সেখানে পড়ে যায়। সে উঠতে গেলে আবারও পড়ে যায়, এতে করে প্রিন্সেস রয়্যাল হেসে ফেলে। সেও এর অবস্থা দেখে চারপাশের লোকজনও হাসতে থাকে। প্রিন্সেস রয়্যাল মনে করে সবাই তাকে দেখে হাসছে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। সেও তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে তাকে সবার সামনে অপমান করছে, এর জন্য সে কখনোই তাকে ক্ষমা করবে না। এটা বলে প্রিন্সেস রয়্যাল চলে যায়। অন্যদিকে সাংসেং জানতে পারে তাদের বাড়িতে অতিথি আসবে, এজন্য সে প্র্যাকটিস করছিল। জিংও তাকে সাহায্য করে। তখন তার মেয়ের এসে খবর দেয় প্রিন্সেস রয়্যালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে সাংসেং বেরিয়ে পড়ে তাকে খোঁজার জন্য। তারা একটা ঘরের সামনে আসে এবং মনে করে এই ঘরে হয়তো প্রিন্সেস রয়্যাল নিজেকে আটকে রেখেছে, তাই সাংসেং দরজা ভাঙতে শুরু করে। তখনই পিছন থেকে প্রিন্সেস রয়্যাল চলে আসে, তাকে দেখে এরা দুজনে শান্তি পায়। সাংসেং প্রিন্সেস রয়্যালের কাছে সাহায্য চায় প্রিন্সেসদের মতো আচরণ শেখার জন্য। প্রিন্সেস রয়্যালও এতে রাজি হয় এবং তাকে একটা ড্রেস পরতে দেয়। এরপরে সে তাকে প্রিন্সেসদের মতো আচরণ করতে আর চলাচল করতে শেখায়। সাংসেংও মনোযোগ দিয়ে সবকিছু শিখতে থাকে। পরদিনই হাইসুয়ে আর তার নাতনি রু জিংয়ের প্যালেসে চলে আসে। এই রু জিংকে অনেক আগে থেকে পছন্দ করত। সাংসেং চেষ্টা করছিল প্রিন্সেসদের মতো আচরণ করতে, কারণ সে এখানকার নিয়ম জানতো না, আর সে তো আগে প্রিন্সেসদের মতো কখনো আচরণই করেনি। তবে সে এখানকার কাজগুলো কিছুটা উল্টোপাল্টা করে ফেলছিল। সে ভুল করে রুয়ের জামাও ছিঁড়ে ফেলে। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। রু একা একা বসে বসে ভাবছিল সে ছোট থেকে জিংকে ভালোবাসে, অথচ সাংচেং কয়েকদিন এসে তাকে বিয়ে করে ফেলেছে। রু জিংয়ের কাছে যায় আর তাকে ছোটবেলার কথা বলে। এটা বোঝানোর চেষ্টা করছিল সে তাকে ভালোবাসে। রু জিংকে এটাও বলে সে চাইলে তাকে তার কনকুবাইন করে রাখতে পারে, তবে জিং তাকে স্পষ্ট না বলে দেয় এবং সে সাংসেংকে ভালোবাসে এটাও বলে। জিং চলে গেলে রুও সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সাংসেং জিনের সাথে দেখা করতে এসে দেখে রুও এভাবে কাঁদছে, তাই তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তবে রুও কোনো উত্তর না দিয়ে চলে যায়। যাওয়ার সময় তার সাথে কিয়ের দেখা হয়। কি তাকে আলাদাভাবে কথা বলতে নিয়ে যায়। কি রুয়োকে বোঝাতে থাকে সে যেন হাল না ছাড়ে এবং সে সাথে সাংচেংয়ের নামে অনেক খারাপ কথা বলতে থাকে। কিয়ের সাথে কথা বলা শেষ করে রুয়ো যখন প্যালেসে ফিরে আসে তখন দেখে সাংচেং আর জিং একসাথে অনেক মজা করছে। এসব দেখে তার অনেক হিংসে হতে থাকে। পরদিন সকালে দৃশ্য দেখানো হয়। জিং তার বাবার কাছে গিয়ে একটা প্রস্তাব দেয়। প্রতি বছর একটা সময় এ রাজ্যে কীটপতঙ্গের আক্রমণ করে, যার জন্য ফসলের দাম অনেক বেড়ে যায়, তাই সাধারণ মানুষরা তা কিনতে পারে না। তাই জিং এবার আগে থেকে ফসলগুলো সংগ্রহ করে জমা রাখতে চায় এবং পরবর্তীতে সেগুলো দিতে চায়। এতগুলো ফসল সাধারণ মানুষগুলোকে বিপদের সময় শুধুমাত্র এমনিতে দেওয়া হবে, এটা শুনে সবাই একটু হকচকিয়ে ওঠে। রাজা এই বিষয়টা ভেবে জানাবে বলে জানায়। এদিকে সাংসেং এসব হিসাব করছিল যে প্রতি বছর এতগুলো মানুষ কেন মারা যায়, কত ক্ষতি হয় এসবে। তখন সেখানে জিং আসলে সাংসেং তার সাথে নিয়ে কথা বলতে থাকে। এদের দুজনকে এত হেসে হেসে কথা বলতে রুও দেখে এবং আবারও সে রাগ করে সেখান থেকে চলে যায়। তাকে এভাবে রাগ করতে দেখে তার দাদা তাকে বলে সাংসেং আর জিংয়ের মাঝে ঝামেলা সৃষ্টি করা তার ঠিক হচ্ছে না। সে বলে আমি তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাই না, আমি তো তাদেরকে সাহায্য করতে চাই। সে জিংকে সাহায্য করার জন্য তার দাদাকে বলে আজকে তাকে ডিনারে ইনভাইট করতে। আমাদের সাংচেংকে দেখানো হয় সে একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখন সেখানে চারপাশ দিয়ে তাড়াহুড়ো করে কিছু গার্ডেরা কোথা থেকে একটা যাচ্ছিল। সে একজনকে দাঁড়া করায় আর জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে।
তখন সে জানতে পারে জিং কৃষকদের সাথে কথা বলার জন্য গেছে এবং সেখানে কোনো একটা সমস্যা হয়েছে। এটা শুনে সাংসিং তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য চলে যায়, তবে রুও তার পথ আটকে দাঁড়ায় এবং নানা অজুহাতে তাকে আটকানোর চেষ্টা করে। তবে সাংসিং তার কোনো কথা না শুনে সেখানে চলে যায়। রাত হয়ে যায়, রুও এখনও জিনের জন্য খাবার সামনে নিয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় তার দাদা তার সাথে বসে খেতে থাকে, তবে রুও তার জন্য অপেক্ষা করছিল। তখন জিং সাংসেংকে পিঠে করে নিয়ে ঘরে ফিরে। সাংসেং পায়ে ব্যথা পেয়েছিল বলে জিং অনেক কেয়ার করছিল। রুও বারবার জিংয়ের সামনে গিয়ে খাবার দিতে থাকে আর তাকে একবার খাওয়ার জন্য বলে। তাই না পেরে জিং একবার খাবার তুলে নেয়, তবে তা নিজে না খেয়ে সাংসিংকে খাওয়াতে থাকে, যেটা দেখে রুও আরও বেশি মন খারাপ হয়ে যায়। সাংসিংয়ের পায়ে ট্রিটমেন্ট করার জন্য শিয়াও আসে। সেখানে শিয়াও আর প্রিন্সেস রয়্যালের মধ্যে আবারও দেখা হয়ে যায়। দুজনে একে অপরকে ইগনোর করে চলার চেষ্টা করতে থাকে। সাংসিংয়ের পায়ে ব্যান্ডেজ করা হয়ে গেলে আর প্রিন্সেস রয়্যাল সহ সবাই সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার পর রুও সে ঘরের ভিতর ঢুকতে চাইলে জিংটাকে বাহিরে রেখে ভিতরের দরজা বন্ধ করে দেয়। তবে রুও ফিরে যায় না, সে সেখানে বসে থাকে। প্যালেসের গেটে এসে প্রিন্সেস রয়্যাল ক্যারেজে করে চলে যায়, তবে সেও সেখানেই বসে থাকে। একটু পর প্রিন্সেস রয়্যাল সেখানে ফিরে আসে। তাকে দেখে শিয়াও অনেক খুশি হয় এবং নিজের মনের কথাগুলো তাকে খুলে বলে। শিয়াও এর কথা শুনে প্রিন্সেস রয়্যাল হাসতে থাকে। শিয়াও তাকে থামতে নিষেধ করে আর বলে তাকে হাসলে অনেক সুন্দর লাগে। এরপর প্রিন্সেস রয়্যাল আর থামে না এবং সে হাসতে থাকে। পরদিন রাজার কাছে একজন গার্ড আসে এবং তাকে বলে জিং কৃষকদের কাছে গিয়েছিল এবং তাদের থেকে জোর করে তাদের ফসলগুলো কেড়ে নিয়েছে। কি তাকে ইশারা করলে আমরা বুঝতে পারি এই গার্ডটাকে আসলে কি নিজে নিয়ে এসেছে। আমাদের জিংকে দেখানো হয় যে কৃষকদের কাছে অনুরোধ করছে তারা যেন তাদের ফসলগুলো তাকে দিয়ে দেয়, তবে তারা কোনো কথা শুনতে চায় না, বরং চেঁচামেচি করতে থাকে। এ খবর যখন সাংসিং জানতে পারে, সে জিংয়ের কাছে যাওয়ার জন্য বের হয়, তবে রুও আবারও তার পথ আটকে দাঁড়ায়। তবে সাংসিং তাকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। এদিকে যে জিংয়ের কাছে রাজার আদেশ এসেছে, সে জানতে পারে রাজা তাকে এখান থেকে তার সৈন্য নিয়ে ফিরে যেতে বলেছে। এটা শুনে প্রিন্সেস রয়্যাল বলে রাজা এমনটা কেন বলবে। জিং বুঝতে পারে এটা তার বাবার কাজ নয়, এটা তার বাবাকে দিয়ে অন্য কেউ করিয়েছে। তখন সেখানে সাংসিং আর জেনারেল হুইবির একটা চিঠি দেখতে পায়। সে সমস্ত ফসলের দায়িত্ব নিয়েছে এবং সে নিজেও বলেছে তারা যেন তাদেরকে ফসলগুলো দিয়ে দেয়। তবে কৃষকরা বলতে থাকে সে হচ্ছে ফুইও রাজ্যের রাজকুমারী, তারা তার কথা শুনবে না। দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা শুরু হতে থাকে। জিং তাদের সৈন্যদের আদেশ দেয় তারা যেন জোর করে ফসলগুলো কেটে নিয়ে যায়। এ খবর রাজার কাছে পৌঁছায়। আমাদের রাজদরবারের দৃশ্য দেখানো হয়। সবাই রাজার সামনে নীল ডাউন হয়ে বসেছিল। সবাই বলছিল তাকে যেন শাস্তি না দেওয়া হয়। সবাই জিংকে বাঁচানোর চেষ্টা করছিল, তবে কি সব দোষ জিংয়ের উপরে দিতে থাকে। রাজা বুঝতে পারছিল না সে কি করবে। জিং যেহেতু অনেক বড় একটা অপরাধ করেছে, তাই তাকে শাস্তি পেতে হবে। তাই রাজা তাকে একটা রুমে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার কথা বলে। জিংও তার বাবার কথার উপর আর কোনো কথা বলে না এবং সেখানে যেতে রাজি হয়। কি তাকে বলে সে যেন চিন্তা না করে, তার সব দায়িত্ব সে পালন করবে। তারা সবাই বাহিরে আসলে রুও জিংয়ের কথা জিজ্ঞেস করতে থাকে। সাংসিং বলে জিংকে রিফ্লেকশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। সাংসিং মন মেজাজ ভালো ছিল না, তাই সে রুয়ের কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পথে যাওয়ার সময় সেও প্রিন্সেস রয়্যালকে জিজ্ঞেস করে এই রুমটা আসলে কি। তখন প্রিন্সেস রয়্যাল বলে যখন কোনো সাধারণ মানুষ অপরাধ করে তখন তাকে জেলে নিয়ে যাওয়া হয়, আর যখন কোনো বড় পরিবারের মানুষ অপরাধ করে তখন তাকে এই রুমে নিয়ে যাওয়া হয়। সেও বলে তাহলে রিফ্লেকশন রুম কি তাদের জন্য কোনো সুযোগ সুবিধা থাকে। প্রিন্সেস রয়্যাল বলে সেখানে তাদের জন্য এসব কিছু থাকে না এবং তাদেরকে অনেক কষ্টে থাকতে হয়। আমাদের জিংকে দেখানো হয় সে সত্যি অনেক কষ্টের মধ্যে ছিল। সাংসিং নিজের রুমে আসে, তবে তার ঘুম আসছিল না। তার শুধু জিংয়ের কথা মনে পড়ছিল এখন জিং কি করছে আর কেমন আছে। এদিকে কি সেলিব্রেট করতে থাকে কারণ সে জিংকে জেলে পাঠাতে পেরেছে। ওদিকে ইও হুয়ের থেকে জানতে পারে জিনকে রিফ্লেকশন রুমে পাঠানো হয়েছে। পরদিন সকালে সাংসিং কিছু অ্যাকাউন্টের বই নিয়ে ঘাটাঘাটি করছিল। তখন রুও এসে তাকে এসব করতে দেখে অনেক রেগে যায় আর বলে তার জন্য আজকে জিং জেলে রয়েছে। কিন্তু সাংসিং এর মন ভালো ছিল না, তাই সে তার কথার কোনো প্রতিবাদ করে না। জিং এর জেলে যাওয়ার সুযোগকে কি জিং এর সব মিলিটারি পাওয়ার নিজের কাছে নিয়ে নেয়। হুও অনেক বোকা ছিল, তাই সে তার বাবার কাছে কোনো পাত্তা পায় না। কি রুও এর সাথে দেখা করে আর তাকে আরো উস্কে দেয় যেন সে তার দাদার সাহায্যে রাজার কাছে মিনিস্টারদের দিয়ে আবেদন করে জিংকে ছেড়ে দেওয়ার জন্য। পরদিন সকালে জিংকে ছেড়ে দেওয়া হয়। জিং বাহিরে এসেই রুয়োর থেকে জানতে পারে সে সব মিনিস্টারদেরকে বলেছিল যেন তারা জিংয়ের হয়ে রাজার কাছে সুপারিশ করে
আমাদের রাজদরবারের দৃশ্য দেখানো হয়। সেখানে সব মিনিস্টারেরা রাজার কাছে সুপারিশ করছিল জিনকে ছেড়ে দেওয়ার জন্য। রাজা এসব দেখে অনেক রেগে যায়, কারণ কি তাকে উল্টোপাল্টা কথা বলছিল। আমাদের সাংসিংকে দেখানো হয় তার সাথে কি দেখা করতে আসে। সে বলে রাজা জিনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে, আর সে তাকে সবসময় ঘরে থাকার আদেশ দিয়েছে। সাংসিং তার কোনো কথা বিশ্বাস করে না। কি বলে রাজার কাছে সব মিনিস্টারেরা জিংয়ের হয়ে সুপারিশ করেছে। এটার মানে হচ্ছে সে রাজার আদেশ মেনে নেয়নি এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। সাংসিং লুকিয়ে লুকিয়ে প্যালেস থেকে বেরোনোর চিন্তা করে। আমাদের জিংকে দেখানো হয় সে একটা জঙ্গলের মাঝে ছিল আর অল্প কিছু সৈন্য নিয়ে পুরো রাজ্যে এটা ছড়িয়েছে। সে রাজার সাথে বিদ্রোহ ঘোষণা করছে, তার এজন্য এখন সে রাজ্যে ফিরে যেতে পারবে না। সে জঙ্গলে আশ্রয় নিয়েছে, তবে এখানে তার উপর কিছু মুখোশ পরা মানুষ আক্রমণ করে দেয়। এসবই আগে থেকে প্ল্যান করা ছিল। এদিকে সাংসিং যখন প্যালেসের বাহিরে বেরোতে যায়, তখন সে বাহিরে গিকে অনেকগুলো গার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। গি বলে তাকে রাজা আদেশ দিয়েছে ঘরে থাকার জন্য, তারপরও সে বের হয়েছে, এর জন্য তাকে শাস্তি পেতে হবে। তখন সাংসিং গিকে বলে সে কি দেখছে, তার সাথে আরেকজন মেড নেই। গি জিজ্ঞেস করে তার আরেকজন মেড কোথায়। আমাদের আরেকজন মেয়েটকে দেখানো হয়, সে প্রিন্সেস রয়্যালের কাছে যায় এবং তাকে গিয়ে বলে সাংসিংকে মারার চেষ্টা করা হচ্ছে। এদিকে কি রাজার কাছে গিয়ে বলে জিং রাজার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে এবং সে জঙ্গল দিয়ে এই রাজপথে পালানোর চেষ্টা করছে, আর সে অন্য রাজ্য থেকে সাহায্য চাইছে। এটা শুনে রাজা তো অনেক রেগে যায় এবং সাংসিং আর জিংকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনার আদেশ দেয়। অন্যদিকে জঙ্গলে জিনের সৈন্যরা ওই লোকগুলোর সাথে লড়াই করছিল, তবে লোকগুলোর সংখ্যা বেশি হয় একে একে জিনের সব লোক মারা যায়। বাকি যারা বেঁচে ছিল তারা জিংকে প্রোটেক্ট করে আর তাকে পাঠিয়ে দেয়, আর নিজেরাই মারা যায়। জিং আর তার 2 অ্যাসিস্ট্যান্ট পালাতে পালাতে একদম পাহাড়ের কিনারায় চলে আসে। জিং সেখান থেকে তাদের সাথে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। লোকগুলো জিনের অ্যাসিস্ট্যান্টদেরকেও মেরে ফেলতে যাবে, তখনই মুখোশ পরে সেখানে প্রিন্সেস রয়্যাল আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এর পরের সিনে দেখানো হয় সাংসিংকে রাজার সামনে ধরে নিয়ে যাওয়া হয়। রাজা তাকে জিজ্ঞেস করে সে আদেশ দিয়েছিল সে যেন তার ঘর থেকে না বের হয়, তারপরও কেন সে প্যালেস থেকে পালানোর চেষ্টা করছিল। সাংসিং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে তার কথা রাজা একদমই শুনে না। তখন একজন এসে খবর দেয় জিং পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে। এটা শুনে সাংসিং জিংকে দেখার জন্য বের হয়। এর পরের সিনে দেখানো হয় পাহাড় থেকে জিং পড়েছে, সে নদীতে সবাই খুঁজাখুঁজি করছিল, কেউ তাকে খুঁজে পায় না। পরদিনই রাজ্যে কীটপতঙ্গ আক্রমণ করে এবং সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। সাংসিং মন খারাপ করে বসেছিল, সে কিছুতেই মানবে না যে জিং মারা গিয়েছে। তার সাথে দেখা করতে কি আসে আর তাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। জিং সম্পর্কে খারাপ কথা শুনে সাংসিং নিজেকে সামলাতে পারে না এবং কিয়ের গালে একটা চড় বসিয়ে দেয়। কি অনেক রেগে যায় আর সে ঘরে ফিরে গিকে বলতে থাকে এবার সে সাংসিং এর অবস্থা খারাপ করবে। এরপরে কি রাজার কাছে যায় এবং রাজাকে বলে জিং বেঁচে থাকা অবস্থায় যে ফসলগুলো সংরক্ষণ করেছিল সেগুলো এখন কি করবে। কি রাজার কথার মাধ্যমে জানতে পারে রাজা এই সমস্ত ফসলগুলো সাধারণ মানুষগুলোকে এমনিতে দেবে না। এ কথাগুলো যখন সাধারণ মানুষ জানতে পারে তখন তারা সাংসিং এর প্যালেসের সামনে এসে অনেক ঝামেলা করতে থাকে। এসব ঝামেলা দেখে সাংসিং বাহিরে বের হয়ে আসে এবং এতে করে তারা মাথায় কিছু একটা আঘাত লাগে। সাংসিং সে অবস্থায় রাজার কাছে যায় এবং অনুরোধ করতে থাকে সে ফসলগুলো সাধারণ মানুষকে দিয়ে দিতে, তবে রাজা তার কোনো কথা শোনে না। তখন একজন এসে খবর দেয় নদীর ধারে জিংয়ের লাশ পাওয়া গিয়েছে। অনেকদিন হয়ে যাওয়ায় তার চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে জামা কাপড় থেকে বোঝা যাচ্ছে এটাই জিং। এটা শুনে সাংসিং এর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় জিংয়ের লাশ দেখার জন্য। এখানে সিন কাট হয়, আমাদের দেখানো হয় কি রাজার কাছে গিয়েছে। রাজা তখন ছেলে হারানোর শোকে অনেক শোকাহত ছিল, কেননা জিং যত কিছুই করুক না কেন রাজা তাকে অনেক ভালোবাসত। কি রাজাকে ভুলভাল বুঝিয়ে সাংসিং এর মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেয় এবং পরদিনই সে সাংসিং এর প্যালেসে যায় সাংসিংকে মারার জন্য। সেও ছুটে আসে সাংসিংকে বাঁচাতে, তবে তাকে আটকে দেওয়া হয়। এদিকে প্রিন্সেস রয়্যাল রাজার কাছে যায় এবং বলে সে কখনো তার কাছে কিছু চায়নি, তবে সে এখন চায় সাংসিংকে বাঁচানো হোক। সাংসিং এর সাথে এখনো জিংয়ের বিয়ে হয়নি, তাই তাকে এমন শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রাজা তার কোনো কথা না শুনে তাকে বের করে দেয়। এদিকে সাংসিংকে বাঁচানোর জন্য সবাই চলে আসে, তবে কি তাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিলে সাংসিং নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়। সাংসিং জিং এর অ্যাসিস্ট্যান্ট তার মেয়েদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। তারা এমনটা করতে চায় না, কিন্তু তারপরও তাদেরকে নিয়ে যায় এবং এরপরে কি একটা কাপড় দিয়ে সাংসিং এর গলা পেঁচিয়ে ধরে তাকে মারার জন্য। সাংসিং মরে যাবে তখন সেখানে জিং চলে আসে
আর কিকে আঘাত করে দূরে সরিয়ে দেয়। কি তাকে বেঁচে আছে দেখে তো অনেক বেশি অবাক হয়। জিং তখন কিকে মেরে ফেলতে চায়, তবে সাংসেং তাকে বাধা দেয়। তাই জিং আর কিকে মারে না, তবে সাংসেং জিংয়ের কোলে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিনে জিং তার বাবার সাথে দেখা করতে যায়। ছেলে বেঁচে আছে দেখে রাজা অনেক খুশি হয়, সে যেন তাকে ক্ষমা করে দেয়। জিং কখনো ভাবতে পারেনি তার বাবা তার কাছে এভাবে ক্ষমা চাইবে, তাই সে তাকে ক্ষমা করে দেয়। এদিকে কি অনেক রেগেছিল, তার এত সুন্দর পরিকল্পনা সব নষ্ট হয়ে যায়। আর গিয়ে তাকে সবসময়ের মতো সান্ত্বনা দিতে থাকে এবং তাকে বলে সে তার পাশে আছে। জিং সাংসেং এর সাথে দেখা করতে গেলে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়, আর তারা আবারও একে অপরের কাছে নিজেদের ফিলিংস কনফেস করে। সেখানে তারা কিছুক্ষণ কথা বলার পর বাহিরে বের হতে যাবে, তখন সেখানে রু আগে থেকে জিংয়ের জন্য অপেক্ষা করছিল। জিং রুয়োর সাথে কথা বলার জন্য গেলে রুয়ো আবারও তাকে নিজের ফিলিংসের কথা বলে, তবে জিং তাকে স্পষ্টভাবে মানা করে দেয়। এতে করে রু অনেক কষ্ট পায়। জিং কিয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে ওয়ার্নিং দিয়ে আসে, সে যদি আর কখনো সাংসিংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে ভুলে যাবে সে তার ভাই। জিংয়ের কথাগুলো শুনে কিয়ের অনেক রাগ হয় এবং বলতে থাকে জিংকে সে যে কোনো মূল্যে মেরেই ছাড়বে। কিয়ের এসব কথা শুনে গিয়ে অনেক ভয় পেতে থাকে। জিং যেহেতু ফিরে এসেছে, তাই সে তার কাছে থাকা সমস্ত ফসলগুলো আবার সাধারণ মানুষদেরকে দিয়ে দেয়। এতে করে রাজ্যের সব মানুষরা তার উপর অনেক বেশি খুশি হয়। জিংয়ের ফিরে আসাতে রাজা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সমস্ত প্রিন্সদেরকেও জানানো হয়। রাজা সবার সামনে বলে সে জিং আর সাংচিং এর বিয়ে দেবে, আর গিয়ের অনেক প্রশংসা করে, তবে কিকে অনেক অপমান করে। এটা শুনে সে অনেক রেগে যায় আর গিকে বলে রাজা কখনো তাকে নিজের ছেলেই ভাবেনি, সে সবসময় হুয়ো আর জিংকে নিজের ছেলে মনে করেছে। সাংসিং রুয়োর বিষয়টা অনেক চিন্তিত ছিল, তাই সে তার সাথে কথা বলে। সে বলে জিং যেহেতু তাকে পছন্দ করে না, তাই সে যেন তার জীবন থেকে চলে যায়। তবে রুয়ো বলে সে আগে থেকে জিংকে ভালোবাসে আর জিংয়ের সাথেই থাকতে চায়। এতে করে বিরক্ত হয়ে সাংসিং ফিরে আসে এবং জিংকে এসব কথা খুলে বলে। জিং দুষ্টুমি করে বলে এখন যদি তারা একসাথে থাকে তাহলে হয়তো রুয়ো তার পিছু ছেড়ে দেবে। জিংয়ের এমন কুবুদ্ধি দেখে সাংসিং তাকে বাহিরে বের করে দেয়। পরের দিন জিং আবারও রুয়োর সাথে দেখা করে আর তাকে বলে সে যেন তার উপর থেকে মুভ অন করে নেয়। কিন্তু রুয়ো তো নাছোড়বান্দা, সে জিংয়ের উপর থেকে কখনো মুভ অন করবে না। জিং চাইলে তাকে কনকুবাইন হিসেবে রাখতে পারে, তাও সে জিংয়ের সাথে থাকতে চায়। এসব বলে রুয়ো সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সাংসিং আর জিং বিয়ের পোশাক পরে কিকে মেরে ফেলছে, ঠিক সেভাবে যেভাবে কি সাংসিংকে মারতে চেয়েছিল। এসব কিছু আসলে দুঃস্বপ্ন ছিল। এমন স্বপ্ন দেখে কি অনেক ভয় পেয়ে যায় আর গীতাকে শান্ত করতে থাকে। কি সাংসিং আর জিংকে নিয়ে ভয় পেলেও তারা দুজন এসব কিছু ভাবছিল না, তারা নিজেদের মতো সময় কাটাচ্ছিল। এরপরের সিনে আমাদের দেখানো হয় জিংকে ডাক্তার চেক করে আর বলে জিং এখন ঠিক আছে। এটা শুনে সবাই খুশি হয়, তবে ডাক্তার আরও কিছু বলে জিংকে যে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছিল সেখানে পয়জন ছিল। তলোয়ার আঘাতটা সেরে গেলেও সে বিষের জন্য জিংয়ের অনেক ক্ষতি হতে পারে। এটা শুনে তারা সবাই আবারও চিন্তিত হয়ে পড়ে। রাজা তাদেরকে গিয়ের থেকে অ্যান্টিডোটের খবর নিয়ে আসতে বলে, তবে সাংসিং বলে সে জানে গি তাদেরকে কিছুই বলবে না, তাই সে নিজেই গিয়ের সাথে কথা বলতে যাবে। বাইরে রু দাঁড়িয়েছিল। সাংসিংকে দেখে সে সেখান থেকে চলে যেতে গেলে সাংসিং তাকে জিংকে দেখার জন্য ভিতরে যেতে বলে। এদিকে জেলে বসে গি বারবার গিয়ের উদ্দেশ্যে ক্ষমা চাইছিল, তখন তার সাথে দেখা করতে সাংসিং আসে। তাকে দেখে গিয়ে বলতে থাকে সে কিছুতে অ্যান্টিডোটের কথা তাদের বলবে না, সে যেন জিংয়ের বডি দেখার জন্য প্রস্তুত হয়। সাংসিং বলে কি তো মারা গিয়েছে, তারা তার বডি খুঁজে পেয়েছে। গি যদি তাকে অ্যান্টিডোটের কথা বলে দেয় তাহলে সেও তাকে তার হাজব্যান্ডের বডি দেখতে দেবে। গি তার কথায় বিশ্বাস করে না আর বলে সে যে করেই হোক এই অ্যান্টিডোটের কথা কাউকে বলবে না। এভাবে হচ্ছে না দেখে সাংসিং তাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন অ্যান্টিডোটের কথা বলে দেয়, তবে গি তার কোনো কথাই শুনে না। সাংসিং সেখান থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে। জিংয়ের অবস্থা ভালো ছিল না। সাংসিং ভাবতে থাকে তাকে নিয়ে যে গুজব ছিল সেটা হয়তো সত্যি, তার জন্যই আজ জিং মরতে বসেছে। তখন একজন এসে বলে জিংয়ের জ্ঞান ফিরেছে। সাংসিং জিংয়ের কাছে ছুটে যায়। এরপর সিনে দেখানো হয় তারা দুজনে একসাথে বসে কথা বলছিল আর কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু এর মধ্যে জিং আবার অসুস্থ হয়ে গেলে সাংসিং তাকে ঘরে নিয়ে যায় আর তার পাশে বসে থাকে। শিয়াও জিংয়ের জন্য মেডিসিন নিয়ে আসলে সাংসিং তাকে বলে ফুইও রাজ্যে তাকে নিয়ে যে গুজব ছিল সেটা হয়তো সত্যি, তার জন্যই আজ জিংয়ের এই অবস্থা। শিয়াও তাকে বোঝায় যে তার কোনো দোষ নেই, সবকিছু কি করেছে আমাদের কিকে দেখানো হয়। সে রাজার কাছে যায়, রাজা তাকে জিজ্ঞেস করে সে এত বড় অপরাধ কিভাবে করলো আর এখানে সে কেন ফিরে আসলো। কি বলে তার স্ত্রীর জন্য। রাজা তাকে জিজ্ঞেস করে সে এসব কেন করলো। তখন কি বলে হুয়ো কনসোর্ট দিয়ের ছেলে
আর জিং তার সব থেকে আদরের ছেলে, কিন্তু সে কে তাকে তারা কখনো পাত্তা দেয়নি। তবে তার স্ত্রী তাকে সবসময় সম্মান করেছে, তাই সে তার স্ত্রীর বিপদের সময় তার থেকে দূরে থাকতে পারেনি। সে জিংয়ের অ্যান্টিডোট তাদেরকে এনে দেবে, তবে তার এতে শর্ত আছে। এখানে কি শর্ত তা আমাদের জানানো হয় না। কি জেলে যায় এবং বাহির থেকে গিকে দেখতে থাকে। সে গিয়ের সাথে কাটানো সময়গুলো কথা ভাবতে থাকে আর অনেক ইমোশনাল হয়ে যায়। নিজেকে সামলে কি ভিতরে ঢোকে। গিকে দেখে কি অনেক খুশি হয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সবাই তাকে দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। গি নিজের চেহারা লুকিয়ে রাখছিল আর বলছিল সে এভাবে তার সামনে আসতে পারবে না, কারণ এখন তাকে দেখতে সুন্দর লাগছিল না। কি তার সাথে অনেক ভালো ব্যবহার করে আর বলে সে তাকে শেষবারের মতো দেখতে চায়। কি গিয়ের কাছে অ্যান্টিডোটের কথা জিজ্ঞেস করলে কিও তাকে বিশ্বাস করে সবটা বলে দেয়। অ্যান্টিডোটের কথা বলার সাথে সাথে কি গার্ডদেরকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। কিভাবে কি হয়তো নিজেকে বাঁচাতে তার থেকে অ্যান্টিডোটের কথা জেনে নিল। তবুও গিয়ের কোনো আপত্তি ছিল না। সে কিকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। কিও অনেক কষ্ট হচ্ছিল, তবে সে সেটা প্রকাশ করে না। গিয়ে সে কারাগার থেকে বেরিয়ে যায় আর গিয়ের জায়গায় কি সেখানে কারাগারে আটকে থাকে। গিকে এরপর মুক্ত করে দেওয়া হয়। গি বুঝতে পারে কি তার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। সে বারবার কিকে ডাকতে থাকে, তবে সে আর তার কাছে যেতে পারে না। এখানেই সিন কাট হয়। আমাদের সাংসিংকে দেখানো হয় সে জিংয়ের পাশে বসেছিল। সব ডাক্তাররা বলাবলি করছিল যে জিং হয়তো আর বাঁচবে না। তখন শিয়াও অ্যান্টিডোট নিয়ে আসে, সেটা জিংকে খাইয়ে দেওয়া হয়। সবাই খুশি মনে ভাবতে থাকে জিং হয়তো সুস্থ হয়ে যাবে। স্যাংসিং বাহিরে যায় আর সেখানে রুয়ো অনেকক্ষণ ধরে তার জন্য দাঁড়িয়েছিল। রুয়ো সাংসিংকে বলে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে। সেদিন যখন বিয়ের দিন হামলাকারীরা জিংয়ের উপর আক্রমণ করছিল, তখন সে এসব কিছু দাঁড়িয়ে দেখছিল। তবে সে আসলে কি করবে বুঝতে পারছিল না, তাই সে এখন এখান থেকে চলে যাচ্ছে। এটা বলে সে চলে যায়। রুয়ো চলে যেতে একজন এসে খবর দেয় জিংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। স্যাংসিং জিংয়ের কাছে গিয়ে দেখে জিংয়ের রক্তবমি হচ্ছে আর তার অবস্থা আগের থেকে অনেক খারাপ হচ্ছে। তবে কিছুক্ষণ পর একটু সে স্বাভাবিক হলে স্যাংসিং জিংয়ের কাছে বসেছিল আর জিংকে বলছিল অ্যান্টিডোট খাওয়ানোর পর তুমি সুস্থ হওনি, এটার কারণ হচ্ছে আমি। আমার খারাপ ভাগ্যের জন্য তোমাকে আজ এসব কিছু সহ্য করতে হচ্ছে, তাই আমি এখান থেকে দূরে চলে যাব। স্যাংসিং এরপর বাহিরে চলে যায়। বাহিরে তার 2 অ্যাসিস্ট্যান্ট আর জিংয়ের 2 অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল। স্যাংসিং জিংয়ের অ্যাসিস্ট্যান্টদের কাছে ডিভোর্স লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। অনেকদিন কেটে যায়। শিওর তার একটা চিঠি থেকে আমরা জানতে পারি জিং সুস্থ হয়ে গিয়েছে আর সে এখন এ রাজ্যের ক্রাউন প্রিন্স। গাং আর হুইবিরও বিয়ে হয়েছে, সবাই এখানে ভালো আছে। সেও এসব লিখে চিঠিটা একটা বক্সের মধ্যে রেখে দেয়। সেখানে সে অনেক চিঠি সাংসিং এর জন্য লিখে রেখেছিল, তবে সাংসিং এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যখন সাংসিং এর সাথে তার দেখা হবে তখন সে সমস্ত চিঠিগুলো তাকে দিয়ে দেবে। আমাদের সাংসিংকে দেখানো হয় সে ফুইও রাজ্যে সেই ল্যাটিন ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছিল। একটা জায়গায় তিয়ান গাং আর ফরচুন টেলার কাজ করছিল। সাংসিং একটা মাস্ক পরে তার কাছে যায়, তবে তিয়ান গাং তাকে চিনে ফেলে। সাংসিং সেখানে জিংয়ের মতো একটা ছেলেকে দেখে তার কাছে যায়, তবে সেটা জিং ছিল না। তখন তার কাছে জিংয়ের হাঁসটা উড়ে আসে। সাংসিং চারপাশে জিংকে খুঁজে বেড়াচ্ছে, তবে সে তাকে কোথাও পায় না। সাংসিং একটা দোকানে যায় যেখানে সে আগের বারও জিংয়ের সাথে এসেছিল। সে এখানে একটা ধাঁধা লিখি যেটার উত্তর পেছন থেকে কেউ দিয়ে দেয়। স্যাংসিং পেছনে ঘুরে তাকায় আর সেখানে জিং দাঁড়িয়েছিল। অনেক দিন পর তারা নিজেদেরকে দেখে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে এই সুন্দর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। আমি আশা করি এই ড্রামাটি তোমাদের কাছে ভালো লাগবে।